জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প ও পদ্মা ব্যারেজের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হবে। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ চত্বরে রাজশাহী জেলা ছাড়াও নাটোর, চাঁপাই থেকে বিএনপির কর্মীরা জড়ো হন সমাবেশে। জনসভায় দেয়া বক্তব্যে একটি মহল ভিতরে ভিতরে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সঠিক তদন্ত করার দাবিও জানান তিনি। রাজশাহীতে 22 বছর পর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিএনপির 13 জন প্রার্থীকে জনসম্মুখে পরিচয় করিয়ে দিয়ে দলের পক্ষে ভোট চান তারেক রহমান। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো। পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করবো, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করবো, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করবো। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বংশানুক্রমিক সরকার প্রধান নির্বাচনের ব্যবস্থা চায় না জামায়াত, বরং এমন ব্যবস্থা চায় যাতে এই দেশে ভিক্ষুকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ পাবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের পাইকপাড়ায় নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে গায়ে হাত হতে পারে না। নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। এর আগে দুপুরে কারওয়ান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। সভায় অংশ নেয় রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়তের ব্যবসায়ী, কর্মচারী সহ স্থানীয়রা। বক্তব্যে চাঁদাবাজ ও সিন্ডিকেটের কারণে প্রান্তিক চাষিরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, সারা দেশে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। নির্বাচনে আলামত ভালো নয় বলেও আশঙ্কা করেন ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে 13 নম্বর সড়কে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতের আমির। এই বাসে আমিরের সফর সঙ্গীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হবে জামায়াত। মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আমরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। এদিকে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিজনেস সামিটে যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় বলেন, শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে নানা সময়ে সংঘর্ষের ঘটনায় ধ্বংস হচ্ছে প্রতিষ্ঠান। এজন্য ধনী গরিব সকলের জন্য কর্মক্ষেত্রে বোঝাপড়া জরুরি বলে মনে করেন তিনি। জনশক্তিকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই শক্তি কাজে লাগাতে হবে। সংসার ও সন্তান সামলে 8 ঘন্টা অফিস নারীদের প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তিনি। মায়েদের যথাযথ সম্মান দিয়ে তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে বলে জানান জামায়াত আমির। বলেন, মায়েদের 3 ঘন্টার বেতন সমন্বয় করবে সরকার। মায়েদের প্রতি রেসপেক্ট শো করার জন্য আমরা তাদের কর্মঘণ্টা 8 থেকে 3 বাদ দিয়ে 5-এ রাখবো, 5 ঘন্টায়।
তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? ইটস নেভার জাস্টিস। চাঁদাবাজ, চাঁদা দিয়ে তো শান্তি নাই, রাতের ঘুম যে হারাম করে দেয় ফোন করে করে আপনাদের। আমাদের অঙ্গীকার, আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান, সাহায্য করা শুরু করব। আমরা সবাইকে সাহায্য করতে চাই। নির্বাচনী প্রচারণার 8ম দিনে ভোটারদের মন জয়ে মরিয়া বিভিন্ন দলের এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরা। সকাল থেকেই পাড়া মহল্লা, চায়ের আড্ডা আর জনসমাগমপূর্ণ এলাকায় চলছে ভোটের প্রচারণা। নরসিংদী 2 পলাশ আসনের ঘোড়াশালে এনসিপি ও 11 দলীয় ভোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে এনসিপি ক্ষমতায় বসাতে চায় না। একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 71-এ পাক সেনাদের সহযোগিতা করেছিল জামায়াত, তাদের উচিত আগে মাফ চেয়ে তারপর ভোট চাওয়া। খুলনা 5 আসনের ডুমুরিয়া বাজারে জনসংযোগকালে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে দুপুরে মহেশখালীতে নির্বাচনী প্রচারণা চালায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। একই দিনে ফেনীতে নির্বাচনী প্রচারণায় একটি দল পরাজয়ের শঙ্কা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ 2 আসনে বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাতে দিরাই বিক্ষোভ মিছিল করে জামায়াতের কর্মী সমর্থকরা। আমরা 1971 সালে পাক সেনাদের বাহিনী আমাদের অনেক অত্যাচার করছে, আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত? 71 সালের জন্য মাপ চাই, মাপটা চান, বলে যে ভুল করছি এই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। নির্বাচনী সহিংসতায় এটি প্রথম জামাত ইসলামের একজন নেতা শহীদ হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করব তার শাহাদাত মঞ্জুর হোক। কিন্তু সরকারের প্রধান, ইলেকশন কমিশনের প্রধান, ল এনফোর্সিং এজেন্সি যারা হাতে আছে তাদেরকে আমরা এইটাকে কঠোর হস্তে দমন করার জন্য বলবো যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যারা নির্বাচনে জনগণের ভোটে জিতবে না মনে করছে, জনগণের প্রতি আস্থা রাখতে পারছেন না, তারা এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা মিথ্যা কথা দিয়ে ক্ষমতায় আসার যে রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে গিয়েছে গণ অভ্যুত্থানের পরে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। নির্বাচনী প্রচারণার 8ম দিনে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন আসনে ব্যস্ত সময় পার করেছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় ভোটারদের দুয়ারে গিয়ে নানা প্রতিশ্রুতি দেন তারা। এদিন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম গ্যাস সংকট দূর সহ সন্ত্রাস, চাঁদাবাজি নিরসনের প্রতিশ্রুতি দেন। এছাড়া ঢাকা 10 আসনের 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অন্যদিকে ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। এদিকে সকালে ঢাকা 4 আসনে জামায়াত সমর্থিত নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নারী সমর্থকরা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তারা। অপরদিকে ঢাকা 19 আসনের সাভার আশুলিয়াতে প্রচারে ব্যস্ত সময় কাটান বিভিন্ন দলের প্রার্থীরা। গ্যাস নেই, মানুষ খুবই সাফার করছে, এটা আমরা অ্যাড্রেস করবো। আর মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটা ঢাকা 11 সময় আমি বানাবো। কিভাবে বানাবো এটা মানুষের কাছে আমি এক্সপ্লেন করেছি।
সোসাইটি বেস, আমি সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। আমরা আশা করি মাত্র কয়েকটা দিন আছে বাকি নির্বাচন কমিশন তাদের একটা পবিত্র দায়িত্ব হিসাবে এবং ইন্টারিম গভর্নমেন্ট অতি দ্রুতভাবে এসব ক্ষেত্রে অ্যাড্রেস করবেন এবং যাতে মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করতে পারে, মত প্রকাশ করতে পারে, কারো পক্ষে অবলম্বন করতে পারে, বিপক্ষেও যেতে পারে, এটা যেন আশ্বস্ত হয় মানুষ। যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ যত বঞ্চনার শিকার হয়েছে, সরকার গঠন করলে সেগুলো দূর করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার রাতে সৈয়দপুরে নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যারাই বাংলাদেশকে শাসন করেছে কেউই দেশের মানুষের প্রতি ন্যায্য আচরণ করে নাই। কৃষক শ্রমিক সবাইকে বঞ্চিত করেছে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সত্যিকারের ইসলামী দলের ক্ষমতায় আসার বিকল্প নেই বলেও আরও জানান তিনি। এর আগে দুপুরে লালমনিরহাটে এক নির্বাচনী জনসভায় অংশ নেন রেজাউল করিম। এ সময় তিনি জামায়াতের আমিরকে শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তিনি বেপর্দা নারীদের সাথে সেলফি তোলেন। আমরা পেয়েছি শিক্ষার পরিবর্তে অশিক্ষা, কুশিক্ষা। চিকিৎসার পরিবর্তে পেয়েছি সেখানে কসাইখানা। কথা বলেন না কেন? কৃষি খাতে পেয়েছি সেখানে উন্নয়নের নামে আমার কৃষক ভাইদের উপরে বিভিন্ন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করার ইতিহাস। যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে আল্লাহর রহমতে যেই কথাগুলো বলছিলাম, চিকিৎসা খাত বলেন, শিক্ষা খাত বলেন, কৃষি খাত বলেন, সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশার মানুষের মুখে আল্লাহর ফজলে হাসি ফোটাতে পারবো ইনশাআল্লাহ। শেরপুরে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে নিহত উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। রাত 8:30টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ময়মনসিংহ মেডিকেলে ময়না তদন্ত শেষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মরদেহ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবর্দী হাসপাতাল মোড়ে নিয়ে আসা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিকেল 5টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় উপজেলার গোপালখিলা গ্রামের নিজ বাড়িতে। রাত 8:30টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। জানাজায় অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। গত বুধবার শেরপুরের জিনাইঘাটিতে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। শেরপুর জামায়াত নেতা হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছে জানান বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মৃত্যুদণ্ডের দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা পুনরায় ঘটলে 11 দলীয় জোট জনগণকে প্রতিহত করবে বলেও জানান তিনি। আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
শেরপুরে জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। অংশ নেন 11 দলীয় জোটের সমর্থকরাও। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা, যা পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে রুখে দেয়া হবে। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরেও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত হয় বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও বলেন, হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান মাহদি আমিন। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় শ্রীবর্দীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আরও জানান, ঘটনার সাথে জড়িত প্রার্থীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনের পর সিদ্ধান্ত নেবে কমিশন। ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে as soon as possible। আজকে আপনারা সকালে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এর সাথে দেখা করে যে নিবন্ধনের আপনাদের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় পরিবার মামলা না করলেও সরকার মামলা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে, তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা হয় এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে, তাহলে তাদের দাখিলকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে ইচ্ছা করে তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে। এবং 11টা মোট এজেন্ডা, অনেক ইম্পর্টেন্ট অধ্যাদেশ এসছে, পাশ হয়েছে। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর আজকে খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল, এটা নীতি অনুমোদন হয়েছে। 2 নম্বর, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রাজধানীর বাসাবোতে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক আলোচনার সভায় একথা বলেন ধর্ম উপদেষ্টা। অনেক উপদেষ্টা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। গণভোটে হ্যাঁ পাশ হলে দেশে আর কখনো স্বৈরতন্ত্রের জন্ম হবে না বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, বাংলাদেশে বদলানোর ঐতিহাসিক সুযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে। হা ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বা আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস থাকবে না, এমন অপপ্রচার সম্পূর্ণ বোগাস। জুলাই সনদের মাধ্যমে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। আপনারা ভোট দিতে চান, এক ব্যক্তির শাসনে থাকতে চান না। দেশের দুর্নীতির যে মহাকাণ্ড ঘটেছে সেটা ভবিষ্যতে যাতে আর না ঘটে সেটা বন্ধ করার চেষ্টা করতে চান।
সকলে যেন সমতার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকের মর্যাদায় টিকে থাকতে পারে সেটা চান বলেই আপনাদের কাছে আমাদের আন্তরিক আহ্বান, অনুরোধ, গোলাপি ব্যালটে টিক চিহ্নে ভোট দিন। বাংলাদেশকে বদলাবার এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। ক্ষমতা একবার বসতে পারলে চেয়ার ধরে রাখার, ছলে বলে কৌশলে ধরে রাখার একটা দুঃখজনক প্রবণতা আমাদের মধ্যে আছে। বসতে পারলেই নানা কলা কৌশল করে স্থায়ী করতে চায়। হ্যাঁ, যদি পাশ হয় দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্র, টোটালিটেরিয়ান, অটোক্রেটিক রুলের জন্ম হবে না। সুনামগঞ্জের ছাতকের ট্যাংরা টিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতের নিজেদের পক্ষে রায় পেয়েছে বাংলাদেশ। নাইকোকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। 2005 সালে সংগঠিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট ইকসিড। পেট্রোবাংলার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। পেট্রোবাংলার একটি সূত্র জানায়, সম্প্রতি দেয়ার রায়ে ইকসিড গ্যাস ক্ষেত্রে প্রায় 8 বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে $40 মিলিয়ন এবং পরিবেশ সহ অন্যান্য ক্ষতির জন্য আরও $2 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2003 সালে গ্যাস অনুসন্ধানের জন্য গ্যাস ক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খনন কাজ শুরুর পর 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন গ্যাস ক্ষেত্রে পরপর 2টি মারাত্মক বিস্ফোরণ ঘটে। সুনামগঞ্জের ছাতকের ট্যাংরা টিলা গ্যাস ক্ষেত্রটি 1959 সালে আবিষ্কৃত হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিকে রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী পক্ষ, তবে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার আদালত। রিটকারীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ আপিলের জন্য বলা হয়েছে। এদিকে প্রতিবাদে আগামী শনি ও রোববার বন্দরে কর্মবিরতির ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। যেহেতু একটা প্রসিডিং অলরেডি সর্বোচ্চ আদালতে পেন্ডিং, প্রসিডিং ড্র করা হয়েছে, সুতরাং ব্যাপারটা এখন সাবজুডিস হয়ে গেছে। সুতরাং এই সাবজুডিস ম্যাটারের উপরে দেশের এত বড় একটা বিষয় সরকার এই ব্যাপারে অগ্রসর হবে না বলেই আমরা মনে করি। চিটং পোর্টটা বিদেশের হাতে তুলে দিলে এটা বাংলাদেশের সিকিউরিটির কনসার্ন হয়ে দাঁড়াবে। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন গভর্নর ডক্টর আহসান-এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে এই ব্যাংকের আমানতের উপর 1 জানুয়ারি থেকে বাজার ভিত্তিক মুনাফা কার্যকরের সিদ্ধান্তের কথা জানান তিনি। 1 ফেব্রুয়ারি থেকে জানুয়ারি মাসের লভ্যাংশ তুলতে পারবেন। 26 থেকে জানুয়ারি 1 তারিখ থেকে আমরা যে ঘোষিত হার আছে বাজার ভিত্তিক, সেই হারে এটা দেওয়া হবে। কিছু লোক আমরা বুঝতেই পারি যে তারা টাকার বিনিময়ে তারা কিছু স্বার্থান্বেষী মহলের কাছ থেকে টাকা পেয়ে উস্কানিমূলক কার্যক্রম নিযুক্ত আছে, কিন্তু আমরা এটা বুঝি দিস উইল ডাই ডাউন। এদিকে চানখারপুলের হত্যা মামলায় 5 আসামির সাজা বৃদ্ধির জন্য আপিল করেছে প্রসিকিউশন। বিষয়টি চেম্বার আদালতে শুনানি হবে রোববার। দুপুরে প্রসিকিউটর গাজী তামিম সাংবাদিকদের জানান, আপিলে যেসব আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এছাড়া 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সন্দেহে 9 জনকে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহীদুল হক সহ 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।
আসামির পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে 3 ফেব্রুয়ারি। এছাড়া ডিজিএফআই এর গোপন বন্দিশালায় গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দির উপর তৃতীয় দিনের জেরা সম্পন্ন হয় এদিন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রার্থনা করে আর্গুমেন্ট শেষ করেছে। চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন এবং বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে আমরা যে সকল আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে সেই কারাদণ্ডকে ইনহ্যান্স করে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপান্তরের লক্ষ্যে যাত্রী সেবার মানোন্নয়নে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ যাত্রীদের মুখোমুখি হন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গণশুনানিতে যাত্রীরা সরাসরি তুলে ধরেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার কথা। অ্যারাইভাল লাউঞ্জে পর্যাপ্ত ছাউনি না থাকা, সিসি ক্যামেরার সার্ভার জটিলতা, উন্নত ফার্স্ট এইড সেন্টারের অভাবসহ নানা সমস্যার কথা জানান তারা। বিমানবন্দরের বাইরে অটো রিকশা চালকদের বিশৃঙ্খলা রোধে ডিজিটাল ডাটাবেজ চালুর দাবিও ওঠে। বেবিচকের সদস্য SM লাবলুর রহমান জানান, যাত্রীদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, চলমান আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলে বিমানবন্দরের সেবার মান দৃশ্যমান পরিবর্তন আসবে। নিরাপত্তা জোরদারে রানওয়ের দেয়াল উঁচু করা এবং টার্মিনাল এলাকার অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয়ের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। পর্যটন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের গণশুনানি কক্সবাজারকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বগুড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই 63 জেলাতে বাকি যে 63টা জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই 63 জেলাকে কিভাবে সাজাবো, এই কাজগুলো আমি বগুড়ায় করতাম। যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো, সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম। এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো, সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে, আপনাদের সকলের সহযোগিতায় 2001 থেকে 2006 পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য, প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি, যে আমার নিজের কাছে মডেল। কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে। মোটামুটি সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে। খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া। কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। প্রিয় বগুড়াবাসী, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে, দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচন নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য
12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো? এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো, সেটাও একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এলাকার সন্তান হিসেবে ঠিক আছে, ওই তো ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসেবে যে হিসেবেই বলি না কেন, এখানে অনেকে অনেকগুলো দাবি দিয়ে গেছে। আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর মতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে। আমরা তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনারা ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে একটা কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল, একটি কথা একজন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকার ভাবে বঞ্চিত ছিল। কাজে আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যে কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, দেশের ছাত্রছাত্রীরা, দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কল কারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রিয় ভাই বোন, কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতে আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। টানা 17 বছর ধরে হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশ আয়োজন করেছে পার্টনার কনভেনশন 2026। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেক হোল্ডাররা অংশ নেন এতে। কনভেনশনে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে উন্মোচিত হয় হায়ারের একাধিক প্রযুক্তিপণ্য। এর মধ্যে রয়েছে এআই প্রযুক্তি সমৃদ্ধ গ্র্যাভিটি সিরিজ এসি, 100 ইঞ্চির কিউডি মিনি এলইডি টিভি, দেশের ইতিহাসে প্রথম 3 ড্রামা ওয়াশিং মেশিন এবং আলট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি সমৃদ্ধ স্মার্ট ওয়াশিং মেশিন। এ সময় হায়ার বাংলাদেশ তাদের 2026 সালের কৌশলগত রোডম্যাপ তুলে ধরে, যেখানে উদ্ভাবন, প্রিমিয়ার পণ্য এবং পার্টনারশিপ শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়।
সুপার বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল 2026। প্রথমবারের মতো থাইল্যান্ডে 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে প্রায় 200 ব্যবসায়িক পার্টনার্স অংশগ্রহণ করেন। ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেল কনফারেন্স হলে কোরাল আইল্যান্ড ভ্রমণ, প্যারাসেলিং সহ ট্যুরের বিভিন্ন আয়োজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যালের সমাপনী দিনে গত বছরের সেলস প্রমোশন প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অংশীদারদের অবদানকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার বোর্ডের শীর্ষ ব্যবস্থাপনা সদস্যরা। এই পার্টনার্স ফেস্টিভ্যাল সুপার বোর্ড ও তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দেশের গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে বাংলাদেশ যাত্রা শুরু করেছে। একই সঙ্গে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এটি শুধু নাম পরিবর্তন নয়, এটি এখন আরও আধুনিক ও প্রিমিয়াম গ্লাস এবং মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকেই কলিন নামে উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। কলিনে পাওয়া যাচ্ছে আগের চেয়ে 5 গুণ বেশি শাইন, দাগহীন উজ্জ্বলতার ছোঁয়া বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আরও বলেন, বিশ্বব্যাপী ক্লিনার ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কলিন শাইন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এটি জনপ্রিয় হবে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিএএফ শাহীন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষা ক্যাটাগরি 2025 এর শেষে বাংলা হাউস ও সাংস্কৃতিক ক্যাটাগরি 2026-এ নজরুল হাউস চ্যাম্পিয়ন হয়। বার্ষিক এই প্রতিযোগিতায় কলেজের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর 4টি হাউজের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্র শিবিরের উদ্যোগে চলছে 2 দিন ব্যাপী আল খোয়ারিজম বিজ্ঞান মেলা। মেলায় অংশগ্রহণ করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বক্তৃতার মাধ্যমে মেলার উদ্বোধন করেন ছাত্র শিবিরের সেক্রেটারি সিকবাতুল্লাহ সিবগা। এরপর বিভিন্ন স্টলে সাধারণ শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্ল্যানিং ও প্রজেক্ট প্রদর্শন করেন। এছাড়া আয়োজিত এই উৎসবে গণিত অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে এবং সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন ইভেন্ট রয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞান মেলা। মেলা পরিদর্শনে এসে শিবির সেক্রেটারি তুলে ধরেন আধুনিক সভ্যতা গড়তে মুসলিম বিজ্ঞানীদের অবদানের কথা। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে বিজ্ঞান নিয়ে নানা গবেষণায়। অনেকগুলো চমৎকার ইভেন্ট আছে যেগুলোতে শিক্ষার্থীরা আসলে আলটিমেটলি তাদের একটা চমৎকার একটা চিন্তা তৈরি হবে যে কিভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়, যে আমার বয়সী একজন তো আবিষ্কার করতেছে, আমি কেন পারবো না, এরকম ব্যাপারগুলো আছে। তো এই জন্য আমি গার্ডিয়ানদেরকে উদ্বুদ্ধ করব যে আপনারা আসেন, আমাদের এই প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত। দেশের চলমান আর্থসামাজিক বাস্তবতার প্রতিফলন নিয়ে কথা সাহিত্যিক রাশেদুল ইসলামের গ্রন্থ সেকেন্ড হোম এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠান হয়। অভিবাসন সংক্রান্ত ইতিবাচক ও নেতিবাচক দিক, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত আর্থসামাজিক সংকট এবং সম্ভাব্য সমাধানের নানা দিক উঠে এসেছে বইটিতে। এ সময় অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান বলেন, দেশ ছেড়ে বর্তমানে অনেকেই ভিন্ন দেশে দ্বিতীয় ঘর গড়ে তোলার চিন্তা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শারমিনা পারভিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আর্জেন্টিনার পর ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এক এক্স পোস্টে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। লিখেন, দমন পীড়ন কখনোই উত্তরহীন হতে পারে না।
এছাড়া সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়নের দায়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ 15 ব্যক্তি ও 6 প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ইন্ধনে আগুনে ঘি ঢালছে ইউরোপ। এছাড়া তেহরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ সিদ্ধান্তটিকে অযৌক্তিক ও বিদ্বেষপূর্ণ বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যবাদ নীতির অন্ধ সমর্থক বলেও অভিযোগ করেন তিনি। এদিকে উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ শেষে এক এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে এক হয়ে কাজ করবে ইসলামাবাদ ও তেহরান। এবার খেলার প্রসঙ্গ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট জিতে দেশে ফিরেছে লাল সবুজের মেয়েরা। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 6 ম্যাচে 5 জয় ও 1 ড্রয়ে 16 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলটির দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে হাতের ঝিল পর্যন্ত নেওয়া হয় দলটিকে। রাতে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গ্র্যান্ড রিসেপশন ও নৈশ ভোজে অংশ নেবেন চ্যাম্পিয়ন ফুটসালাররা। ম্যাচ পাতানো, জুয়া ও ঘুষের দায়ে সাবেক জাতীয় দলের প্রধান কোচ লি তিয়ে সহ মোট 73 জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন। লি তিয়ে 2019 থেকে 2021 সাল পর্যন্ত চীনের কোচ ছিলেন এবং ইতোমধ্যে ঘুষ নেয়ার দায়ে তার 20 বছরের কারাদণ্ড হয়েছে। শুধু ব্যক্তি নয়, এই দুর্নীতির আঁচ লেগেছে ক্লাব ফুটবলেও। চীনের শীর্ষ লিগ চাইনিজ সুপার লিগের 13টি ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে, যার মধ্যে 11টি দলের পয়েন্ট কাটা হয়েছে। কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে। চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না তারা এবং জিরো টলারেন্স নীতিতেই অভিযান চলবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।